আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি ও দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। তবে বাংলা বিষয়ের প্রস্তুতি ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করার পূর্বে যে এর মানবণ্টন এবং কোন কোন বিষয় থেকে বাংলা বিষয়ের কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে সেটি বলা দরকার। মানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি সর্বমোট 100 মার্কের, তার মধ্যে বাংলা থেকে 20 মার্কের এবং বাংলায় যে বিষয়গুলো থেকে বাংলা বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে সেই বিষয়গুলো আমি লিখে রেখেছি। যেহেতু অনেকগুলো ব্যাকরণের অনেকগুলো বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে, তাই কোনো অংশ যাতে বাদ না পড়ে সেজন্য আমি বিষয়গুলো লিখে রেখেছি। মানে প্রশ্ন পর্যালোচনা করে যে মানে বিষয়গুলো আমরা পেয়েছি এবং সেই বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এবং এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন করা হয়। মানে বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে এই বিষয়গুলো থেকেই ব্যাকরণের এই বিষয়গুলো থেকেই প্রশ্ন করা হয়। সাহিত্য অংশ থেকে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার পংক্তি উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন করা হয়। মানে দু একটি প্রশ্ন কবিতার পংক্তি উল্লেখ করে কোন কবির এটি প্রশ্ন করা হয়ে থাকে। এখন আপনারা অনেকেই জানতে চান যে বাংলা বিষয়ে কিভাবে ভালো করব, মানে বাংলা যে 20 মার্ক যে কিভাবে এতে পরিপূর্ণ 20 মার্ক পাওয়া যায় কিংবা বাংলাতে ভালো করা যায়। এখন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, ছাত্র জীবনে অনেকেই দেখা যায় যে সন্ধি, সমাস, কারক, বিভক্তি কিংবা মানে যার কাছে যে অংশটা কঠিন বলে মনে হয়েছে আমরা প্রত্যেকেই দু একটি বিষয় এড়িয়ে যাওয়া। কিন্তু চাকরির যেহেতু এখন একটি কঠিন প্রতিযোগিতা, এখন তো আপনাকে কোনো বিষয় এড়িয়ে গেলে চলবে না। যদিও ছাত্র জীবনে কয়েকটি বিষয় একটু কঠিন, একটু দুর্বোধ্য বলে আপনি ওগুলো এড়িয়ে গিয়েছিলেন, এখন সেগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। যেমন মনে করেন কারক, বিভক্তি, সমাস, এগুলো এখন যেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু আগে বললাম ব্যাকরণের অংশ, এগুলোর থেকে মূলত আপনি নবম দশম শ্রেণীর যে সরকারি ব্যাকরণের যে পাঠ্য বইটা আছে, মানে নবম দশম শ্রেণীর যে পাঠ্য ব্যাকরণ বইটা আছে ওই বইটাই থেকে আপনি এগুলো পড়বেন। ওইখান থেকেই বেশি প্রশ্ন করা হয় এবং এগুলা আপনি ভালো করার জন্য, ব্যাকরণের অংশগুলো ভালো করার জন্য আপনি যে অংশগুলো বুঝেন না, যেমন মনে করেন কারক আপনি আগে বুঝতেন না কিনা ভালো বুঝেন না, আপনি কি করবেন এটাকে ভালো করার জন্য যে পাঠ্য বইটা নিয়ে আপনি পড়বেন, একবারে যা দুইবার জায়গায় তৃতীয়বার পড়বেন এবং এর সাপোর্টেড হিসাবে আরেকটি বই, যদি একটি বই থেকে আপনি না বুঝেন অন্য আরেকটি বই নেবেন, অন্য আরেকটি বই থেকেও আপনি একবারের জায়গায় দুইবার পড়বেন। তাহলে কী হবে, আপনি দুইটা বই থেকে যখন একই জিনিসের দুই রকমের বর্ণনা পাবেন, একটা বই থেকে না বুঝলেও আপনি অন্য আরেকটা বই থেকে সেটি আপনি ঠিকই সুন্দরভাবে বুঝে যাবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন আপনি মানে গত 10 থেকে 12 বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 10 থেকে 12 বছরে যে প্রশ্নগুলো এসেছে বাজার থেকে, ওই প্রশ্ন ব্যাংকটি কিনে নিয়ে আপনি সবগুলো প্রশ্নই পড়বেন বাংলার, যাতে আপনার কোনো একটি প্রশ্ন বাদ না যায়। তাহলে দেখা যাবে কি আপনার 70% প্রশ্ন কিন্তু আপনি ওইখান থেকেই পেয়ে যাবেন। মানে পাঠ্য বই থেকে তো আপনি পড়বেনই, সাথে সাথে আপনি প্রশ্ন ব্যাংক থেকে আপনি বিগত সালের 10 থেকে 12 বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বেন, সেখান থেকে কিন্তু আপনি 70% মার্ক আপনি পেয়ে যাবেন। আর তৃতীয় আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আপনার কনফিডেন্স, মানে আপনার আত্মবিশ্বাস। পরীক্ষা ভালো করার জন্য বাংলা সহ অন্যান্য যে কোনো বিষয়ে কিংবা সরকারি যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটি হচ্ছে আপনার আত্মবিশ্বাস। অনেকেই কিন্তু আত্মবিশ্বাসহীনতায় ভোগে, মানে আত্মবিশ্বাসের লেভেলটা অনেক নিচু থাকে, যে ভাবেন যে এই প্রতিযোগিতার মধ্যে একটা কঠিন প্রতিযোগিতা, অনেকে হাজার হাজার প্রার্থী পরীক্ষা দেবে, এর মধ্যে আপনি ভালো করবেন কিনা। দেখুন, আপনাকে কিন্তু আত্মবিশ্বাস রাখতে হবে এবং আত্মবিশ্বাসের লেভেলটা ভালো রাখতে হবে যে না আমি ভালো করব, তাহলে কিন্তু আপনি ঠিকই পরীক্ষায় ভালো করবেন। প্রথমে যদি আপনি একটু টেনশনের মধ্যে থাকেন, আত্মবিশ্বাসের লেভেলটাকে নিচে রাখেন, তাহলে কিন্তু আপনার পড়াও ভালো হবে না, আর যেহেতু ভালোভাবে যদি পড়া যদি না হয় প্রস্তুতিও ভালো হবে না, আর আপনার কিন্তু পরীক্ষাও ভালো হবে না। সেজন্য সবসময় আত্মবিশ্বাসী থাকবেন যে না পরীক্ষায় আমি ভালো করব। আর আত্মবিশ্বাসের লেভেলটাকে বাড়ানোর জন্য আপনি মানে প্রত্যেক মাসে 1 থেকে 2টা আপনি দরখাস্ত লিখবেন, সরকারি পরীক্ষা হোক বেসরকারি পরীক্ষা হোক, প্রশ্ন আপনি আবেদন করবেন এবং যখন লিখিত পরীক্ষার জন্য আপনার কাছে লেটার আসবে লিখিত পরীক্ষাগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন, লিখিত পরীক্ষাগুলো দেবেন
একটা দুইটা এবং প্রতি মাসে যখন একটা দুইটা করে পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার এমনি আস্তে আস্তে আত্মবিশ্বাসের লেভেলটা আপনার বাড়তে থাকবে। এবং এই পরীক্ষায় যে এই মাসে একটা পরীক্ষা দিলেন, যে জিনিসটা আপনি ভালো করেননি, যে বিষয়গুলো আপনি পারেন নাই, সেই অবশ্যই তো সেগুলো শিখবেন। আবার পরের মাসে আরেকটা ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ লেটার পেলেন, ইন্টারভিউ দিলেন, তখন কিন্তু আবার ওই বিষয়গুলোতে কিন্তু আপনি এগিয়ে যাবেন। আবার দেখা গেলো ওই পরীক্ষাও আবার দুই চারটি বিষয় আপনি পারেন নাই, দুই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি, ওই বিষয়গুলো আবার এসে শিখে নেবেন। এই যে শিখবেন এবং একের পর এক পরীক্ষা দিবেন, এইভাবেই কিন্তু আপনার আত্মবিশ্বাসটা ধীরে ধীরে আপনার বাড়বে। আর চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার মানে কখনই আপনি অনেক পুরুষ মানুষদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কার্যকরী, যে বেকার অবস্থা থেকে এই যে পরীক্ষার যে ইন্টারভিউ দেওয়া, পরীক্ষার জন্য দরখাস্ত দেওয়া, এইসব করবেন না। অনেকেই দেখা গেছে যে বিশেষ করে অনেক ছেলেদের জন্য এটি খুবই ক্ষতিকর। বেকার অবস্থা থেকে দেখা যায় চাকরির জন্য ইন্টারভিউ দেয় এবং ভাবে যে আমার 6 মাস 8 মাসের মধ্যে কিংবা দ্রুত চাকরি হয়ে যাবে। ঠিক আছে, চাকরি তো হবেই, কিন্তু দেখা যায় সরকারি চাকরির প্রসেসটা তো একটু বুঝিনি, ধীরগতি সম্পন্ন। সেই জন্য আপনি একেবারে বেকার অবস্থা থেকে চাকরির জন্য আপনি চেষ্টা করবেন না। এতে করে কি হয়, মনে করেন আপনার বেকার অবস্থা থাকলে কিন্তু আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অকারণে আপনার টেনশন কিংবা বিভিন্ন ঝামেলার কারণে অনুভব করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিস্থিতিটাও খারাপ না হবে এবং বেকার মানুষের উপরে এমনি একটা টেনশন একটা থাকে। সেজন্য আপনি সবসময় ছোটোখাটো চাকরি, পার্ট টাইম জব কিংবা ছোটোখাটো একটা বিজনেস ব্যবসার মধ্যে আপনি লেগে থাকবেন। তাহলে কি হবে, আপনার মনটা ভালো থাকবে, আপনি সুন্দরভাবে পড়তে থাকবেন, আপনার আত্মবিশ্বাসের যে কথাটা বললাম, আত্মবিশ্বাসটা আপনার বাড়বে এবং আপনি পরীক্ষায় ভালো করবেন। কখনোই অনেকেই দেখা যায় বেকার অবস্থা থাকেন। আর দ্বিতীয় আরেকটা কথা কি, যে আপনি যদি কিছু ইনকাম করেন তাহলে কিন্তু এই যে চাকরির জন্য দরখাস্ত দেওয়া, হ্যাঁ, ব্যাংক ড্রাফট করা, যে ইন্টারভিউতে যাওয়া আসা ভাড়া, এগুলো কিন্তু আপনি নিজেরটা নিজেই আপনি বহন করতে পারছেন। বাইরের থেকে আপনি কতবার বারবার চেয়ে নেওয়া, এই বিষয়গুলোতে কিন্তু ভালো টাকায় খরচ হয়, এটা আপনার নিজের কাছে কিন্তু খারাপ লাগবে। ঠিক আছে, এটাও কিন্তু একটি দিক। সেজন্য সবসময় কোনো না কোনো ইনকামের মধ্যে, ছোটোখাটো ইনকামের মধ্যেও লেগে থাকবেন এবং চাকরির জন্য চেষ্টা করবেন, তাহলে ঠিকই আপনি ভালো করবেন। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে পরীক্ষার সময় আপনি যে বিষয়গুলো ভালো পারেন, যেহেতু প্রতিটি ভুল উত্তরের জন্য এটি অবজেক্টিভ আকারে 80টি প্রশ্ন করা হবে এবং 80টি প্রশ্নে 80 মার্ক, এবং বাংলা থেকে 20টি প্রশ্ন করা হবে, বাংলায় 20 থেকে 20 মার্ক, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আপনি 0.25 করে কেটে নেওয়া হবে। মানে 4টি ভুল উত্তর করলে আপনার থেকে 1 মার্ক কেটে নেওয়া হবে। সেজন্য আপনি আগে যে প্রশ্নগুলো ভালো পারেন, যেমন বাংলায় 20টা থেকে অবশ্যই আপনি 15টা কি 14টা কি 15টা আপনি ভালো উত্তর দিতে পারবেন, সেইগুলো আগে দিবেন। তারপরে যে 5 থেকে 6টি আপনি পারছেন না, সেই 6টি প্রশ্ন থেকে মনে করেন 6টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন না কিংবা 5টি, দেখবেন কোন নিশ্চয়ই ওইটার থেকে 2টা না 3টার থেকে অবশ্যই একটু ভালো ধারণা থাকবে। যে 2 থেকে 3টার মধ্যে আপনি ভালো 50% ধারণা আছে, ওই 2টার কিংবা ওই 3টার উত্তর দিবেন। আর যেটা সম্পর্কে আপনার একেবারেই ধারণা নেই, সেটি আপনি উত্তর দিবেন না, কারণ এতে যেহেতু মার্ক কাটা যাবে। আর সর্বশেষ যে বিষয়টি সেটি যদিও বাংলার সাথে সম্পর্কিত না, তারপর আপনারা যেহেতু ভালো করেন এটি আমি চাই, সেই হিসাবে আমি বলছি যে ইংরেজিতে কিন্তু আপনাকে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নয়, যে কোনো পরীক্ষাতেই আপনাকে এগিয়ে নেওয়ার জন্য, অনেকের মধ্য থেকে নিজেকে ভালো করার জন্য আপনাকে কিন্তু ইংরেজিতে দক্ষ হতে হবে। সেই জন্য আপনি সবসময় যে ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য বাসায় একটু ইংলিশের যে পত্রিকা এগুলো পড়বেন, কিংবা ইউটিউব থেকে যে স্পোকেন ইংলিশের যে ভিডিওগুলো আছে এগুলো আপনি দেখবেন, তাহলে কিন্তু ধীরে ধীরে ইংরেজিতে আপনি দক্ষ হয়ে উঠবেন এবং আপনার পরীক্ষাও ভালো হবে। সেজন্য এই বিষয়টির প্রতি আপনার সবসময় লক্ষ্য রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।